সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন তানিম কবির ও মেহেদিউল্লাহ। তোমাদের দুজনকে স্বাগত সময় সংলাপে। শুরুতে জানতে চাই যে এবারের বই মেলা উদযাপন করছো কেমন? বলুন। তানিমই বলো, তারপর মেহেদি বলবে। ভালো, আমার তো দুটো বই বের হয়েছে, আর বই বের হলে উদযাপনের মাত্রাটা অন্যরকম হয়ে যায় আর কি, স্বাভাবিকভাবে। ভালো। তোমার দুটো বই কি? আমার একটা কবিতার বই আর একটা গল্পের বই, মানে তৃতীয় কবিতার বই মাই আমব্রেলা বের হয়েছে, হ্যাঁ। আর প্রথম গল্পের বই ইয়েলো ক্যাপ বের হয়েছে। আচ্ছা, এই দুটো বই। গল্পের কটা গল্প তোমার? এই গল্পের বই 12টা। আচ্ছা, মানে গল্পের মধ্যে 12টা, মানে বইয়ের মধ্যে 12টা গল্প। হ্যাঁ। কতদিনে লিখেছো? এগুলা 12 থেকে কি বলে 15, এই 3 বছর সময়ের মধ্যে লেখা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিভিন্ন 3 বছর সময় নিয়ে হ্যাঁ। এই গল্পগুলো লেখার। কবিতা তো আর হরদম লেখা হ্যাঁ, আর হয়েছে। কবিতা হচ্ছে এই গত 1 বছর, মানে গত বইমেলায় যেটা বের হয়েছে তার পরের লেখাগুলো নিয়ে আর কি। আচ্ছা আচ্ছা। আর মেয়েদের? আমার বই বের হইলো এবার মূলত 2টা। গল্পের বই একটা, এটা চৈতন্য থেকে বের হয়েছে, ফারিয়া মুরগির বাচ্চা গলা টিপে টিপে মারে। আর 2015 মেতে বের হয়েছে বেহুলা বাংলা থেকে ফোকলোরের প্রথম পাঠ নামে একটা প্রবন্ধের বই। তাই যে ফারিয়া মুরগির বাচ্চা গলা টিপে টিপে মারে, গলা টিপে টিপে মারে। মানে কেন মারে? এটা খুব হ্যাঁ, মানে এই আমি বলছিলাম যে নামটার মধ্যে একটা গল্প আছে, যেটা বাকি গল্পগুলো সম্পর্কে মানে এক লাইনে একটা গল্প হয়ে গেল। হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই নামকরণটা মেনে নিতে পারেন 2টা কারণে। প্রথমত আমাদের এখানে নামকরণের যে ট্রেডিশন আছে সেটা একটু পেছন ফিরে তাকানোর মতোই, যে আমরা সাধারণত মডার্ন যে অ্যাপ্রোচ আছে সেইটা দিয়ে নামকরণটা করি আর কি। একটু কাব্যিকতা থাকবে, গল্পের বইয়ের আবার এক ধরনের অ্যাপ্রোচ আছে। গল্পটা হচ্ছে যে ফারিয়া তার বাসায় সে এক কাজের গৃহ ব্যবস্থাপক যাকে বলি আমরা, তিনি থাকতেন। তো তিনি মুরগির বাচ্চা পালতেন। তো ফারিয়া হচ্ছে যে যখন রেগে যায় তার মায়ের সঙ্গে বা কোনো কারণে রাগ করে, তখন সে মুরগির বাচ্চা হচ্ছে গলা টিপি টিপি মারে। তো ওই কাজের বুয়াটা হচ্ছে ওই এই ভয়ে তার মুরগির বাচ্চা দিনকে দিন কমে আসতেছে, এবং ফারিয়া রাগলে একটা করে কমে, ফলে খাসা খালি হয়ে যাচ্ছে। এই আশঙ্কা থেকে সে হচ্ছে পাশে গলিতে আরেকটা বাড়ি আছে, ওখানে সে বললো যে আমার রাখবেন কাজে। তো তারা বলছে ঠিক আছে, আমন্ত্রণ, আসেন। লাগে তো, এমনিতে বুয়া পাওয়া যায় না। হ্যাঁ, আমরা বয়সেরও বদলি হয়। তো ওই বাড়িটা হচ্ছে 57 নম্বর বাড়ি। আচ্ছা, তার 57 নম্বর বাড়ি ওই গলিতে 57 নম্বর গলির 57 নম্বর বাড়ি। তো উনি আশ্রয় নিলেন খুব ভালোভাবে, এবং উনি প্রথম দিন উঠে এমন একটা আচরণ করতেছিলেন, ওই দিনই মনে হয় এখানে তার 41তম দিন। আচ্ছা, এটা কিন্তু আমাদের মিথ থেকে আসছে, 40 হয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে স্মৃতি ভুলে যায়, ফলে এই এই মিথ থেকে এটা আসছে যে 41তম দিন এতটাই সে মানে ইয়ে ছিল আর প্রাণবন্ত ছিল। তো ফারিয়ার বয়ফ্রেন্ড হচ্ছে আমির। আচ্ছা, আমির ওইখানে একদিন ফারিয়াকে বাসায় নিয়ে আসলো ওদের। তো বুয়া হচ্ছে ভয়ে সে পালিয়ে গেল। তো আমির তো রাতের বেলা বুয়াকে কল করলেন যে আসেন, আপনি একটু কথা আছে। তো বলতেছে এরকম একজন বড় গেস্ট আসলো, মহান গেস্ট, আপনি পালাই গেলেন, কই গেট টেট খুলে দিবেন তা না, আপনি পালাই গেলেন কেন? বলতেছে যে আমি তো ওনাকে ভয় পাই। ভয় পান মানে আপনি ওনার চিনেন নাকি? আমি তো আগে ওনাদের বাসায় দিয়ে কাজ করতাম। তো বলতেছে তো কি হয়েছে, ভয় পাওয়ার কি আছে? বলছে যে না, আমার মুরগি দেখেন না, আমি খাঁচার মধ্যে রাখি, তো ওইটা তো মূলত 16টা ছিল, কমাইতে কমাইতে এখন 9টাতে আনছে। উনি হচ্ছে রেগে গেলে মুরগির বাচ্চা গলা টিপি টিপি মারে। তা আমির হচ্ছে রাতের বেলা তার গার্লফ্রেন্ড ফারিয়াকে ফোন করলো যে আচ্ছা, আমি তো বিড়ালের বাচ্চা খুব পছন্দ করি, তুমি নিশ্চয়ই মুরগির বাচ্চা। তো ফারিয়া বলতেছে আই হেট মুরগির বাচ্চা, আমি রেগে গেলে প্রথম ওইটাকেই মারি। তো আমির কিন্তু কেন কেন মারে এই প্রশ্নটাই ফারিয়াকে করতে পারে না, ভয়ে, যদি গার্লফ্রেন্ড তারে ছাইরা যায়। আচ্ছা, এই যে এই শেষ লাইন হচ্ছে এই গল্পের, যে এই নিতান্ত তুচ্ছ সাধারণ প্রশ্নটারই আকাল চলছে দেশে। মানে আমরা প্রশ্ন করতে মানে ভুলে গেছি, সাহসটা আসলে ভুলে যাওয়া না, প্রশ্ন করার সাহস রাখি না এখন। এটা যে কোনো কর্তৃপক্ষ, যে কোনো বিষয়তে আমাদের প্রতিবাদ্য রাষ্ট্র বা সমাজ পরিবারে আমরা প্রশ্ন করার সাহস, জায়গাগুলো আমরা আসলে কমে যাচ্ছে। প্রশ্ন করতে গেলে হয়তো তারিমের সাথে তোমার সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে, থাকবে না। হ্যাঁ সেটাই। আর এই মাই আমব্রেলাতে এই ছাতার স্মৃতি আছে, ছাতাটা, তোমার ছাতা নিয়ে তোমার স্মৃতি না, মানে স্মৃতিকাতরতা থেকেই মাই আমব্রেলা? না, সেরকম না ব্যাপারটা। মানে এগুলা, মানে এই কবিতাগুলো আমার গত 1 বছরের মানে
যে জীবন যাপন করছি, যেসব অনুভূতির মধ্য দিয়ে গেছি, হ্যাঁ, এবং ওগুলোর মধ্যে দিয়ে ফাইনালি যা পাইছি, আর শেষ পর্যন্ত যেখানে আশ্রয় নেওয়ার মানে মানে কি বলে দরকার ছিল আর কি, ওই রকম জায়গা থেকে ওই কবিতাগুলো আমাকে আশ্রয় দিছে আর কি। ওই মাই আমব্রেলার নামটা ওই জায়গা থেকে আর কি, যে ওই এই কবিতাগুলোর নিচে আমার একটা অবস্থান আর কি। আচ্ছা আচ্ছা, কবিতার ছায়া তোলে তুমি ঠাই পেয়েছো। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তাই দিয়েছি নিজেকে, এবং ছাতাটিও নিজের স্থাপন। আর গল্প? আর গল্প ইয়েলো ক্যাব। বেশিরভাগ গল্পই মূলত এই নাগরিক জীবনের গল্প, ঢাকা শহরের গল্প। আর ঢাকা শহরের একটা সিম্বল হিসেবে ইয়েলো ক্যাব। আচ্ছা, একটা গণপরিবহনের একটা জায়গা থেকে হ্যাঁ আসা। হ্যাঁ, ব্যাপারটা আসছে। আর আমার কি বলে গল্পেও আর কি, মানে বেশ কয়েকটা গল্পেও ইয়েলো ক্যাব একটা ক্যাবের প্রসঙ্গ আছে, প্রসঙ্গ আছে, সিম্বল হিসেবে আসছে। বিভিন্ন কিছু ঘটে আর কি ইয়েলো ক্যাবের মধ্যে, বেশ কিছু গল্পে আর কি। এবং সেই থেকে ইয়েলো ক্যাব। হ্যাঁ, তার আগে তোমার তো এর আগের কবিতা? আমার এর আগে দুটো কবিতার বই বেরিয়েছিল আর কি। 14 সালে বেরিয়েছিল শুদ্ধস্বর থেকে ওই অর্থে, আর গত বছর বেরিয়েছিল শুদ্ধস্বর থেকেই সকলই সকল। সকলই সকল। হ্যাঁ, গল্প নিয়ে প্রথম আসলাম। আমি একটা বিরতিতে যাব, ফিরে এসে একটু আলোচনা করতে চাই এই যে নতুনদেরকে, তুমি আমব্রেলার কথা বললে তো, আমব্রেলা এবং এই যে ফারিয়া যে মুরগির বাচ্চা টিপে টিপে মারে, দুইটার সাথে সেভাবে আমাদের নতুন যারা লেখক আসতে চান তারা পাণ্ডুলিপি নিয়ে ঘুরে বেড়ান পাঠক প্রকাশকদের দ্বারে দ্বারে, সেটা একদম খুব পরিচিত একটা দৃশ্য। কিন্তু এখন অনেক প্রকাশক এসছেন, সেই জায়গা থেকে হয়তো ওই জায়গাটা মনে হতে পারে বাহ্যিকভাবে কম, কিন্তু ওই যে আমি দেখি যে বইমেলার 15 দিন 10 দিন পার হয়ে যাওয়ার পরে পাণ্ডুলিপি নিয়ে প্রকাশকদের কাছে ঘুরছে, আগেই ঘুরেছে। আবার অনেকের বই বেরও হয়, কিন্তু যে ছেলেটা বা যে মেয়েটা সত্যি সত্যি খুব ভালো লিখছে, তাদেরকে ওইভাবে প্রশ্রয় একটু কমই এখনো পর্যন্ত। আমি জানি না, তোমরা ভালো বলতে পারবে, মেহেদী বলো। এটা হচ্ছে যে এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক খুবই গুরুত্বপূর্ণ একটা মিডিয়া, এবং এখানে কেউ আগে যে ইয়েটা ছিল, প্রবণতাগুলো ছিল যে আমার লেখা কেউ একজন ছাপবেন, সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে হতো। কিন্তু এখন ব্যক্তি উদ্যোগে নিজস্ব টাইমলাইন থেকে লেখাগুলো শেয়ার দেওয়া যাচ্ছে। ফেসবুক দিয়ে তুমি বলতে পারছো যে আমি মেহেদুল্লাহ এইভাবে লিখি, হ্যাঁ, ধারণা দেওয়া যাচ্ছে। এবং কিছু মানুষ পড়েন ফেসবুকে, প্রচুর সাড়া পাওয়া যায়। ফেসবুক একটা পাঠক আছে, ওখান থেকে এখন আর লেখালেখির জায়গা থেকে হচ্ছে যে আমাদের এখানে এতদিন পর্যন্ত যে পাঠকরা যেভাবে পাণ্ডুলিপি সংগ্রহ করতেন, 2-3টা ওয়েতে সেটা ঘটে। যেমন কেউ পত্রপত্রিকায় ভালো লিখছে, সেখান থেকে হয়তো তাকে যোগাযোগ করলেন যে আপনি তো আসলে সব জায়গায় লিখছেন, আপনি আমাকে এবার কিন্তু পাণ্ডুলিপিটা দিবেন, গল্পের হোক কবিতার হোক। আবার বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এখানে প্রতিষ্ঠিত কবি সাহিত্যিক যারা আছেন তারা বলে দেন যে এই ছেলেটা উনি খুব ভালো লিখছেন, ভালো করছে, ওকে দেখতে পারেন, আপনি পড়ে দেখতে পারেন, সিদ্ধান্ত আপনার, আপনি ছাপবেন কিনা। আবার অন্যান্য মাধ্যম দিয়েও লেখক এখানে তৈরি হচ্ছে, যেমন বিভিন্ন ভাবে প্রথম বইটা যদি অনেক কষ্টে সৃষ্টে নিজেই করলেন, প্রকাশক দেখা গেলো চ্যালেঞ্জটা নিলেন, দেখা গেলো বইটা হচ্ছে খুব ওইবারই মেলায় পাঠক সমাদৃত হয়েছে, তখন উনিও আসলে পরবর্তীকালে লেখক হিসেবে একদম ঝুঁকি নেন, তৈরি হয়ে যান আর কি। এই পদ্ধতিগুলোর ভেতর দিয়ে একজন তরুণ লেখক আমাদের এখানে আত্মপ্রকাশ করে। তো এখন যেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে ফেসবুকটাও যুক্ত হয়েছে। ফেসবুকে লিটল ব্যাগের অবস্থাটা একটু মানে কমে গিয়েছে, লিটল ব্যাগ নির্ভরতাটা একটু কমে গিয়েছে। জি, লিটল ব্যাগের হ্যাঁ, লিটল ব্যাগের আর কোনো মানে কি বলে প্রাসঙ্গিকতা বাংলাদেশে ওইভাবে আছে কিনা আমি। হ্যাঁ, আগে তো লিটল ব্যাগ দিয়ে লেখকের আত্মপ্রকাশের একটা সুযোগ ছিল, সেই জায়গাটা ফেসবুক করে দিয়েছে বা ব্লগ। হ্যাঁ, এবং সেক্ষেত্রে যে আমি সেটা বলছি যে নতুন লেখকদের আসার ক্ষেত্রে মানে পুরনো প্রকাশকরা বেশি স্বাগত জানাচ্ছে না নতুন প্রকাশকরা, তাই নতুন প্রকাশক আচ্ছা, আমার মনে হয় আসলে তরুণদেরকে জায়গা দিচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় আসলে এরাই মানে এই কি বলে নতুন প্রকাশকরা এমনই এক শ্রেণী, মানে মানে কি বলে ওনারাই মানে দেখা যাচ্ছে অনেক সময় নিজেরাই লেখক, হ্যাঁ, মানে লেখক এবং প্রকাশক, এই ধরনের একটা জনগোষ্ঠী কিন্তু তৈরি হচ্ছে, হ্যাঁ তৈরি হচ্ছে প্রকাশনা শিল্পী। এবং এটা হয়তো এই মানে মেইন স্ট্রিম যে প্রকাশনা সংস্থাগুলো, ওদের যে নাক উঁচু মনোভাব বা কথা না বলতে চাওয়া যায় মনোভাব, মানে ওই ব্যাপারটাকে একটা সমস্যা হিসেবে চিহ্নিত করে ওইটা মানে ওইখানে তরুণদের সাথে পাণ্ডুলিপি দেখলে আরো ফ্রি হবে এরকম একটা মানে কি বলে জায়গা হিসেবে অনেকে কিন্তু মানে আসতেছে আর ফেসবুক, ব্লগ ইত্যাদি কি বলে। কারণ আমার কিন্তু মনে হয় না এখন আর পরিস্থিতিটা যে কেউ যদি আসলে খুব ভালো লেখে তার বইটা প্রকাশ হচ্ছে না, এরকম ঘটনা কিন্তু বরং এখন মানে কি বলে ঘটাটাই রেয়ার। কারণ কোনো না কোনো ভাবে এটা আসলে
মানে হচ্ছে হ্যাঁ মানে ভালো লেখা যদি হয় সেটা কারণ না কারণ চোখে মানে মানে কি বলে পড়ছেই আর বইটা প্রকাশ হচ্ছে। কোনো বই আটকে আছে খুব ভালো বই মনে হয় না এরকম হচ্ছে আর কি। অনিম ভাইয়ের সাথে একটা জিনিস যোগ করবো এখানে, যে পুরাতন যে ব্যবসাপাতির কিছু হিসেব নিকাশ আছে আসলে, যে যে প্রকাশক বা যে প্রকাশনা শিল্পটা প্রতিষ্ঠানটা দাঁড়িয়ে গেল, উনি যেই অয়েতে বা যে পদ্ধতিতে যে যে পুঁজিকে কেন্দ্র করে উনি দাঁড়িয়েছেন, যেমন ওনার কিছু লেখক গোষ্ঠী তো অবশ্যই থাকে এবং যাদের বই অতীতে বেশি চলতে দেখা গেছে, উনি ওগুলা নিয়েই কিন্তু আছেন। এই রিস্কটা উনি নিতে চান না যে তরুণদের বই উনি বাইরে ছাড়বেন থেকে কিনা। একজনকে নিয়ে আসা, জি। নতুন কাউকে নিয়ে আসা। রাইট, এই ঝুঁকিটা উনি আর নেন না, ফলে উনি ওনার যে লেখক সার্কেল আছেন সেটা নিয়ে উনি থাকেন এবং উনি ব্যবসার জন্য নিরাপদ মনে করেন। কিন্তু তরুণরা যেহেতু সে ব্যবসাটা নতুন ভাবে শুরু করছে, ফলে তার এই দায়বদ্ধতাটা নাই। উনি নতুনদেরকে বরঞ্চ এই স্পেসটা দিয়ে উনি নতুন লেখক তৈরি করতে চান। এখন চৈতন্য যে কাজটা করলো এবার হচ্ছে আমার বইটা ওখানে আমি যতটুকু খবর পেয়েছি উনি পত্রিকায় বলেছেন যে বেস্ট সেলার আর কি। কোনটা? ফারিয়ার বইটা, ফারিয়া মুরগির বাচ্চা গলা টিপি টিপি চৈতন্য? বলে। জি। আচ্ছা। তো এই জন্য আশাবাদী যে আমাদেরকেও তো আমাদের জায়গা থেকে শুরু করতে হবে, কারণ আমরা তো আর এখন অন্যান্য যে প্রতিষ্ঠিত প্রকাশনীগুলো আছে সেখানে এই যেহেতু এক লেখক শ্রেণী দাঁড়িয়ে গেছে, সেখানে এই সুযোগটা আসলে কম। ফলে আমরা আমাদের মতো করেই এটা আসলে পরিস্থিতি আমাদেরকে নতুন একটা চ্যালেঞ্জ মানে তরুণ প্রকাশক এসছে অনেক। হ্যাঁ অনেক অনেক তরুণ প্রকাশক আসছে অনেক, তরুণ লেখক আসছে অনেক, এবং ওদের বই মানে কি বলে কারোই বই প্রকাশে কোনো সমস্যা আসলে। আর আরেকটা বিষয় আমি জানি না তোমরা, বরং বই প্রকাশ মানে তরুণদের বই আর কি বলে কম প্রকাশ হওয়া উচিত আর কি, কারণ অনেক আজে বাজে বই প্রকাশ হচ্ছে। হ্যাঁ সেটাও ঠিক। সেখানে এক ধরনের যে হ্যাঁ সবাই মানে আমার মনে হয় এই যে প্রবীণদেরও অনেক আজে মানে তুমি যে আজে বাজে শব্দটা বললা, প্রবীণদেরই বেশি হচ্ছে। তরুণ তো প্রকাশের জায়গা থেকে এসে প্রথমে একটু আসবে, তারপর সে যদি আর না পারে সে আর ফিরবে না। কিন্তু প্রবীণরা দীর্ঘ সময় যাবত হয়তো এইভাবেই লিখে যাচ্ছে। আরেকটা বিষয় আমার কাছে যেটা মনে হয় যে তরুণ প্রকাশকদের যে বইয়ের যে মান, প্রকাশনার মান যারা আগের অনেক প্রবীণ প্রকাশক তাদের চেয়ে ভালো। কোনো কোনো ক্ষেত্রে হয়তো ভালো, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে না, মানে হয়তো বইয়ের প্রোডাকশনটা কিভাবে করতে হয় জানা না, এমন দেখছি অনেকেই এবার নতুন আসছে। সেটা তো নতুন অনেকে আসছে, সবাই তো ওইভাবে মনোযোগ দিচ্ছে, কিন্তু যারা কিছু কিছু আসছে তারা তো মনোযোগ ওইভাবে দিচ্ছে। ওই চেষ্টাটা লক্ষণীয় আর কি, ঠিক আছে। কিন্তু আবার মানে কি বলবো তরুণ লেখকদের বই প্রকাশের একটা মানে যে জায়গাটা সমস্যা তো নাই, অনেক ক্ষেত্রে মানে কি বলবো নৈরাজ্যের জায়গায় চলে গেছে বলে মনে হয় আর কি। নৈরাজ্য বলতে মানে এত বই প্রকাশ হয় আর কি, এবং অবশ্যই মানহীন। হ্যাঁ মানে সেটা এই জায়গাতে আমি যাব মেহেদী এবং তানিম তোমাদের দুজনের কাছে, যে লিখুক, গল্প লিখুক, অন্যান্য যে কোনো বিষয় লিখুক, সক্রিয় থেকে মেলা আসছে না, আবার সক্রিয় থাকার পরেও সে মান লেখা নিয়ে আসতে পারছে না। হ্যাঁ মানে আমি এই মানে কি বলে সেটাই বলতে চাচ্ছিলাম যে এই সারা বছর সক্রিয় থাকলেই যে মানে তার বই নিয়ে আসাটা একদম সব মানে ঠিকঠাক ওকে এমন তো ব্যাপার না। সারা বছর হয়তো সে মানহীন লেখা নিয়ে সক্রিয় আছে, বা বইমেলাও একটি সক্রিয় অবস্থা একটি মানহীন বই করছে, প্রসব করছে। মানে মানে কি বলবো দুরকমই হয় আর কি। আবার অনেকে ভালো, মানে আমি বলতেছি না সবাই খারাপ, কিন্তু এটা ঠিক যে মানে ভালো কম, অবশ্যই খুব। আর লিটল ম্যাগাজিন যে লিটল ম্যাগ আন্দোলন, সেটার কি অবস্থা? এই ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্লগ কাছে সে ধরাশায়ী কিনা? ধরাশায়ীটা তো আমরা মানে কি বলবো দেখতেই পাচ্ছি, আমাদের এই পুরো বইমেলা জমে যাচ্ছে, অন্য অন্য সবখানে জমজমাট, আর শুধুমাত্র লিটল ম্যাগ মানে কি বলবো চত্বরটাই সবচেয়ে ম্লান হয়ে আছে আর কি। বা হচ্ছে যে আপনার লিটল ম্যাগের স্টল, কিন্তু কোনো নতুন লিটল ম্যাগ নাই, ওরাই হয়তো এখন মানে কি বলে বই বের করতেছে। মানে এই লেখকদের লিটল ম্যাগের মানে স্টলে আবার খোঁজ নিয়ে দেখেন যে এই বইমেলা উপলক্ষে এই 10টা-20টা লিটল ম্যাগের নতুন সংখ্যা বের হয়েছে কিনা, হয় নাই। লিটল ম্যাগের লেখকদের বই বেরিয়েছে। হ্যাঁ মানে কি বলে কারণ কি আগে লেখাটা বই হিসেবে মানে কি বলে প্রকাশ করার জায়গাটা অনেক ছিল, কঠিন ছিল, তখন ওই লিটল ম্যাগ দিয়ে মানুষ মানে একটা প্রতিষ্ঠিত পত্রিকায় তোমাকে জায়গা দিচ্ছে না, বা তুমি জায়গা পাচ্ছ না, তুমি লিটল ম্যাগের মাধ্যমে তুমি ওই অনুশীলনটা করে যাচ্ছ। হ্যাঁ কিন্তু এখন তো ওই মানে কি বলে প্রয়োজনীয়তাটা ওইভাবে আর নাই। তুমি ব্লগে লিখছো, তুমি ফেসবুকে লিখছো, সেটাই। সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের লিটল ম্যাগ চর্চার এখন কোনো প্রাসঙ্গিকতা নাই। আপনারা ওই যে যেটা মেহেদীও বলছিল যে যেটা বলছিল যে একটা লিটল ম্যাগের প্রকাশনায় 300 কপি বা 200 কপি, হ্যাঁ সর্বোচ্চ, এবং যারা বের করছে তারাই পড়ে, আর আশপাশে হয়তো বন্ধু বান্ধবরা পড়ে। সেই জায়গা থেকে একজন লেখকের বিকাশের জায়গাটাও আরো সুযোগ তৈরি হচ্ছে, তাই না? হ্যাঁ, নতুন নতুন মাধ্যমে আসলে তো গ্রহণ করতেই হবে, এটা হচ্ছে মূল কথা। আর যেটা
হচ্ছে যে মানে আমার যেটা মনে হয় যে মানে লিটল ম্যাক যে কাজটা করতো ওই কাজটাই মনে হয় এখন ফেসবুক ব্লক ফেসবুকে করছে। এটা আসলে লিটল ম্যাক মানে আসলে একটা নাম, মানে একটা ধারণা। হ্যাঁ, না, এটা মাধ্যম। হ্যাঁ মাধ্যম। এটা কেন লিটল ম্যাগাজিনের প্রয়োজনীয়তা কেন দেখা দিল? আখতারুজ্জামান ইলিয়াস যেমন তার ছোট গল্প, মনে যাচ্ছে কি ছোট গল্প যে প্রবন্ধ, সেখানে বলতেছে যে আমাদের এখানে যারা প্রতিষ্ঠিত লেখক তারা তরুণ লেখকটিকে পিঠ চাপড়ে বলবে না যে তুমি ভালো করছো, এই জন্য বলবে না যে এতে যদি নিরীক্ষাধর্মী লেখাগুলোকে স্বাগত জানায় না তা ওনারা, এই জন্য ইলিয়াস একটু আশঙ্কা প্রকাশ করছিলেন যে এতে হচ্ছে যে আগের যে প্রতিষ্ঠিত লেখকের পোষ মানানো যে পদ্ধতি আছে, আমি বলতেছি আঙ্গিকের কথা বলছি, যে সেটা হাতছাড়া হয়ে যেতে পারে। এখন তরুণ লেখকরা, আমিও গল্প লেখার শুরুতে অনেক নিরীক্ষা করেছি, সেগুলো অনেকে সাদরে চেপেছেন, আবার অনেকে সাহস করেন নাই। তো সেই জায়গাটা আমরা আগে লিটল ম্যাগাজিন স্পেসটা পেতাম, এখন ফেসবুক আসার ফলে এটা খুব সহজ হয়ে গেছে এবং এখানে ফেসবুকে ব্লগে সবাই দিয়ে দিচ্ছে প্রতিক্রিয়া। অনলাইন মিডিয়া সার্বিকভাবে, এমনকি মিডিয়া সহ যদি ধরি আর কি, মানে ফেসবুক ব্লগের মানে কি বলে পাশাপাশি তবে এখানে এখন অনেকগুলো অনলাইন নিউজ পোর্টাল, মানে মূল পার্থক্যটা অন্য জায়গায়। আসলে মূল পার্থক্যটা হচ্ছে অনলাইন এবং প্রিন্টেড, মানে অনলাইন ভার্সেস প্রিন্টেড। এবং লিটল ম্যাগাজিন যেহেতু নিজস্ব উদ্যোগে হয়, সেখানেও কিন্তু পৃষ্ঠার একটা লিমিটেশন থাকে সব সময়, এবং এটা হচ্ছে এক ধরনের প্রিন্টেড ব্যাপার, থাকবেই। প্রিন্ট যতদিন থাকবে আসলে লিটল ম্যাগাজিন চলে যাবে এই কথা আমরা আসলে বলতে পারবো না, এটাও থাকবে প্রিন্টেড মিডিয়া হিসেবে। আমাদের মলাট বইও থাকবে, মলাট বইও থাকবে। আবার এখন ফেসবুক এগুলো তো আসলে অনলাইন। কিন্তু লিটল ম্যাগের অবস্থা না তুষার ভাই খুবই খারাপ আর কি, আমি যেটা দেখলাম, মানে এখন পুরো কি বলে সংকলনের মতো হয়ে যাচ্ছে, কোনো প্ল্যান কোনো কনসেপ্ট কিছু নাই। মানে লিটল ম্যাগের কিন্তু কাজ এটা না যে একটা সাময়িক করা, মানে 10টা লেখা নিয়ে ছেপে দেওয়া, তা না, একটা প্ল্যান, মানে একটা কাজ করা, আদর্শ নিয়ে চলা, লিটল ম্যাগ তো আসলে একটা বিশ্বাস নিয়ে চলা, একটা চিন্তা। সোজা কথা, একটা লিটল ম্যাগ, আমাদের অরিজিনাল অনেক লিটল ম্যাগ ছিল, এক একটা লিটল ম্যাগের এক ধরনের চিন্তা ছিল, জি আলাদা বৈশিষ্ট্য, তাই না? ঘরানাটা আলাদা ছিল, যে এই চিন্তার ধারক যে লেখকরা তারা এই লিটল ম্যাগে লিখছেন। হ্যাঁ, জি সেটাই। ওরকম কোনো কিছু, এবং সেই জায়গা থেকে ওই চিন্তাগুলো আবার ব্লগে চলে গিয়েছে। ব্লগও এখন নানা চিন্তার ব্লগ আছে, সুতরাং তাদের ঠাঁই হয়েছে গিয়ে ব্লগে। হ্যাঁ, বরং সেই চেহারাটা এখন ব্লগে দেখা যায়, মানে যেহেতু ব্লগের মাধ্যমে সে তার চিন্তার বিকাশ ঘটছে বেশি। আমি এই জায়গায় একটু তানিম তোমার কাছে যেতে চাই, মেহেদিও বললো যে এখন অনলাইনের যে মানে আমাদের এখন পত্রিকার সাহিত্য পাতা, আবার অনলাইনে তো তোমরা সাহিত্য পাতা করছো, আবার এই যে সংবাদপত্রের কাগজের সাহিত্য পাতাও হচ্ছে। এটা কি বলে, দুইটা মাধ্যমে দুই রকম ভাবে হচ্ছে। ওরা দেখা যাচ্ছে যেই কন্টেন্টটা হচ্ছে মানে কি বলে কাগজে ছাপাইছে শুধুমাত্র, সেটাই ওদের এই মানে কি বলে অনলাইনেও থাকতেছে আর কি। হ্যাঁ, আর আমাদের তো হচ্ছে যে মানে ইয়াগুলোতে মানে মূলত অনলাইন, হ্যাঁ মূলত অনলাইন, এবং যে কোনো সময় লেখা আপলোড হচ্ছে। এটা তো সপ্তাহে একদিন নির্দিষ্ট, একদিন ধরেন একটা দিন ঠিক করা থাকে, আর তুমি প্রতিদিনই দিতে পারছো। সেটাই, যেমন ওদের একটা সিম্পল কথা, যদি মানে মঙ্গলবারে গুরুত্বপূর্ণ সাহিত্যিক কি বলে মারা যান, তাহলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে মানে শুক্রবারের যে পাতা, এটা তারা হয়তো মানে কি বলে ধরাইতে পারে না, মানে বা ধরেন কি বলে একদিন আগে মারা গেলেন, শুক্রবারে বেরোবে, ওখানে বৃহস্পতিবার বেরোলে শুক্রবার ধরাতে পারছে। হ্যাঁ, ধরাতে পারছেন। আমাদের তো ওই সমস্যাটা নাই আর কি, এই দিক থেকে মানে অনলাইন একটা সুবিধা পাই যে আমরা। এছাড়া পাঠকের কাছে পৌঁছার ক্ষেত্রে যদি আমি বলি যে কাগজের সাহিত্য পাতা পাঠকের কাছে কিভাবে পৌঁছাচ্ছে, কতটুকু পৌঁছাচ্ছে সেটা আমরা বুঝতে পারি না, কিন্তু এখানে কিন্তু একটা ফিডব্যাক সরাসরি দেখা যাচ্ছে, কি পরিমাণ শেয়ার হচ্ছে, হ্যাঁ কি পরিমাণ লাইক বা কি বলে কমেন্ট, মানে পাঠক কিভাবে নিচ্ছে, এটা খুব মানে সরাসরি কি বলে দেখতে পাওয়া যাচ্ছে আর কি। এই ইন্টারঅ্যাকশনটা লেখকরা খুব। আরেকটা বিষয় এখানে আসবে যে আপনি নিজেও গল্পকার লেখেন, তো একজন গল্পকারকে যখন আমাদের প্রতিষ্ঠিত যে পত্রিকাগুলো আমরা লিখছি, কিন্তু তারপরে এই ব্যাপারগুলো আমরা সীমাবদ্ধতা হিসেবে চিহ্নিত করি। সাহিত্য সম্পাদকরা আমাদের কাছে লেখা চান, কিন্তু যখন বলেন যে 2000 শব্দের মধ্যে একটা গল্প লাগবে, সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এই জন্য দুঃখজনক যে আমি তো আসলে শব্দের সংখ্যা ধরে লিখতে বসি না, বা এটা যখন আমি ভাববো, তখন আমার মূলত আমার গল্পটাকে আরেকজন অধিকার খাটালো যে আপনার গল্পটা কেমন হবে সেটার অংশীদারিতা একজন সাহিত্য সম্পাদক আছে, সেটা সীমাবদ্ধ করে দেওয়া হলো। কিন্তু এক্ষেত্রে অনলাইন একটা খুবই ভালো জায়গা। আমরাও অনলাইনের সাহিত্য যে জায়গাগুলো, এবং মানে এটা মানে কি বলে বলা যায় যে আমাদের মানে কি বলে উত্থান বা পরিচিতি যায় বলে, এগুলো কিন্তু অনেকটা এই নতুন যে অনলাইন কেন্দ্রিক মানে সাহিত্য কি বলে চর্চা বা সাহিত্য পাতা, মানে ওইগুলোর মধ্য দিয়ে কিন্তু হ্যাঁ মানে আমাদের
আমরা বিরতিতে যাব, ফিরে এসে আলোচনা করবো এবারে বই মেলা নিয়ে, যে আমরা বিপণন ব্যবস্থাটা নিয়ে যদি তুমি একটু কথা বলো, যে কতটা ঠিক যে একটা বই বের হলো 200 একটা মেলাতে 100 কপি 50 কপি বিক্রি মেলার জন্য তো মেলাতে আসলে বই বিক্রি হবে পুরোটা তা না, সারা বছরের বিক্রির বিষয় এটা। তাছাড়া হলো বাংলাদেশের অনেকে তো জানলোই না যে তোমার বই বের হয়েছে, খুবই স্বাভাবিক, কিন্তু কজন আর মেলা কেন্দ্রিক খবরটা রাখে। এগুলোর প্রকাশকদের বিভিন্ন রকমের উদ্যোগ নিতে দেখা যায়, এবং এগুলো আছে যে আমাদের এখানে যারা হচ্ছে অনলাইন যে অর্ডার নেয়, বইয়ের অর্ডার গুলো নেয়, এরকম প্রতিষ্ঠান অনেকগুলো গড়ে উঠেছে। রকমারি আছে, সর্বনাম.com আছে। তারপরে ওনাদের ওখানে যদি তারা আপ করে বইয়ের প্রচ্ছদ এবং ডিটেলস গুলো দিয়ে দেয়, ইনফরমেশন বই সম্পর্কে। জেলা পর্যায়ে পাঠাগার, লাইব্রেরিগুলোতে পরিচয়, তাছাড়া হচ্ছে যে দোকানগুলোতে আরেক ধরনের উদ্যোগ নিতে দেখা যায় যে সারা বছর আমরাও চাই যে এই বিভিন্ন জায়গায় প্রকাশকদের মেলা হোক, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, এবং যে কোনো উৎসব পার্বণে বইয়ের দোকানগুলো বসুক। এবং এটা যদি আরো ভালোভাবে করা যেত, বড় বড় প্রকাশনী যেগুলো আছে তারা যদি উদ্যোগ নিয়ে, যে আমাদের তরুণ প্রজন্ম কিন্তু প্রচুর পড়তে চায়, তারা যে পড়তে চায় সেটা নানাভাবে দেখা যায়, কিন্তু এই সুযোগটা তাদের কাছে নেই। হয়তো একজন বিভিন্ন কাজে ব্যস্ত, এখন দেশের একটা প্রান্তিক জেলায় বসবাস করছেন, তার কাছে তো এই তথ্যটা নাই যে এই মেলায় কি কি বই আসলো বা কিভাবে উনি পেতে পারেন। কিন্তু আমি যদি যাই, আধুনিক বিপণন ব্যবস্থার এটাই হচ্ছে বড় একটা সুযোগ সুবিধা দিতে হবে ভোক্তাকে, যে আমি নিজেই হাজির হব ভাই আপনার সামনে, আপনার এটা নিয়ে টেনশন করার দরকার নাই। এটা তো একটা পণ্য, আমি পণ্য নিয়ে দরজায় গিয়ে দাঁড়াবো। পৃথিবীতে এত লাজুকতার কিছু নাই যে এটা বই বলে আলাদা কিছু, মানে কিন্তু আমাকে তো পণ্য, বইটাও একটা পণ্য, যে আমি ভাই আপনার কাছে আসতেছি, আপনি থাকেন জায়গা কথা হচ্ছে যে শাড়ি লুঙ্গি বুনছে একজন আর তুমি বই বুনছো, শব্দ শব্দ যদি ওইভাবে আমরা বলি আর কি। মানে হ্যাঁ, এর দিক থেকে, প্রোডাকশন দিক থেকে বিপণন ব্যবস্থা অবশ্যই মানে সন্তোষজনক না, কিন্তু এই যে মানে কি কিছুটা মানে সহায়তা করতেছে এখনকার এই অনলাইন পোর্টালগুলো, যেগুলো বই আবার কোন কোন প্রকাশক দেখলাম এবার সরাসরি বলছে যে টেলিফোনে আমাদের কাছে, হ্যাঁ হ্যাঁ, এই যে একটা নতুন সার্ভিস হচ্ছে এখন, মানে এখন একটু অনেককে নাম্বার দেয়া থেকে ফোন করলে বই পাঠিয়ে দেয়, কুরিয়ার সরাসরি প্রকাশক অনলাইন। এটা আসলে সমস্যাটা বোধহয় কিরকম, যে আসলে আমি আর মানে প্রকাশকদের সঙ্গে মিশে দেখছি তো, সমস্যাটা ওদেরকে দোষ দেওয়া যায় না আসলে। আসলে ঢাকার বাইরের যে মানে যে বইয়ের ব্যবসায়ী, যে বইয়ের ব্যবসা বলে যে ব্যাপারটা আছে আর কি, ওইটা আসলে বাইরের কয়েকটা বিভাগীয় বড় শহর ছাড়া ওরা আসলে গাইড বই, তারপরে কিছু জনপ্রিয় মানে এই বই ছাড়া অন্য কোনো বই কিন্তু রাখতে চায় না। লাইব্রেরিগুলো হচ্ছে একেবারে মানে দিনের পর দিন বই ফেলে রাখে, একটা জায়গা কেমন সেটা জানতে হলে দুইটা জিনিস। আমি সর্বশেষ কয়েকটা জেলায় গিয়েছি, দেখেছি যে নিচের তাকের দিকে এই যে যেগুলি আমরা দেখি আমাদের একদম সবচেয়ে বেশি চলে তো হুমায়ুন আহমেদের বই ছিল বা জাফর ইকবাল, সেই বইগুলো দেখেছি দ্বিতীয় তাকে বা নিচের তাকে, উপরে সব হচ্ছে গাইড বই, আর অন্যান্য বইগুলোর অবস্থা তো আমরা বুঝতে পারি। ওখানে এগুলোই বোঝানো। আমি যে মেলা নিয়ে জানতে চাচ্ছিলাম, মেলায় তোমরা নিশ্চয়ই গিয়েছো, মেলার এবার আয়োজন নিয়ে যদি একটু বলো। মেলার এবার আয়োজনটা অন্যান্য বারের চেয়ে গোছানো এই অর্থে যে পরিসর অনেক বেড়েছে। তারপরেও যে যদি স্টল নির্দেশনা থাকতো ফলে পাঠকের সুবিধা হতো, কারণ সোহরাওয়ার্দী উদ্যানে কি কি আয়োজন আর হচ্ছে বাংলা একাডেমির মূল জায়গায় ওখানে কি কি আয়োজন, এই বিষয়গুলো ছোটখাটো পরিসরে যদি লেখা থাকতো যে ওখানে বয়রা তলায় লিটল ম্যাক পাওয়া যাবে এবং শিশুতোষ বইগুলো পাওয়া যাবে, আর সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে সব ধরনের বই পাওয়া যাবে, এটা হচ্ছে আমাদের মূল আয়োজন। এভাবে যদি ক্যাটাগরাইজ করে একটু নির্দেশনা থাকতো গেটের আশপাশে, তাহলে খুব ভালো হতো। কিন্তু মেলায় তো ঢোকা মানে প্রচুর দর্শনার্থী ঢুকছেন, কিন্তু মনে হচ্ছে না যে ওই যে আগের যে বিড়ম্বনাগুলো ছিল সেটা তো নাই, সেটা নাই। মানে এই ব্যাপারে অবশ্যই আমরা মানে এবার এই যারা মেলা আয়োজক যারা ওদেরকে মানে দেব, ক্রেডিট দিব, এটা বেশ ভালো। এবং মেলার ভেতরেও হাঁটার প্রচুর জায়গা, যে আপনি বললেন স্টলের সামনে দাঁড়ানোর প্রচুর জায়গা, অনেক মানুষ কিন্তু ধস্তাধস্তি নেই, মানে আগে বই দেখা যেত না স্টলের সামনে। আবার ওই যে যেটা বললেন স্টলে ঢোকার নারী পুরুষ যে আলাদা, এটা আসলে মানে আমাদের সমাজের জন্য মনে হয় আপাতত দরকার। মানে বইমেলার মতো ভিড়ের যে জায়গা, মানে আসলে আমি নিজেও আমার বোনকে বা বউকে মানে নিয়ে সাহস হয় না আর কি, এই টাইপের একটা জায়গায় গেছিল। তো এই জায়গা থেকে এটা বেশ ভালো। কিন্তু ওই যে মেহেদি যেটা বললো, মানে এই মানে কি বলে, এবার দেখা গেছে স্টল কে কোথায় স্টল পাইছে সেটার উপর ওদের ব্যবসা ইয়ে হয়ে গেছে। যারা ভালো জায়গায় ওদের খুবই ব্যবসা, আবার এই গুরুত্বপূর্ণ বই বের করেন, নতুন পুরনো সবাই গুরুত্বপূর্ণ, তারা একটু
ভালো জায়গাটা পাননি, হ্যাঁ, আবার আবার যারা একদম মৌসুমী প্রকাশক শুধু মৌসুমী, হ্যাঁ। বইমেলা উপলক্ষে মেলায় আসে তাদের যেমন এই যে এখানে উল্লেখই করা যায় বিশ্ব সাহিত্য কেন্দ্র এবার একটা বেশ টিপার দিকে স্টল পাইছে এবং একদম শেষ প্রান্তে এবং পেয়েছে। গতবারও কিন্তু তাই হয়েছিল। হ্যাঁ, এটা মানে এটা তারা, অবশ্য এটার জন্য আমাদের এখানে গত তারা উত্তর পূর্ব দিকে পড়েছিল, এবার পূর্ব উত্তর দিকে হ্যাঁ পড়েছে। হ্যাঁ, এই এবং রীতিরেওয়াজের এই যে জন্য- মানে কি বলে স্যার নাকি মানে বলছেন যে এরপরও যা বই বিক্রি হয় সেটা আমাদের যারা পাঠক ওদের আর সেটাই আমরা যারা মানে বিশেষ থেকে বই মানে কিনে অভ্যস্ত তারা হয়তো সেখানে যাব। আর ওনার একটা হচ্ছে যে মানে ওই তুমি একটা কথা বলছিলাম তো শুরুর আগে যে আজকে যে একটা স্টল খুঁজে পেলে কালকে যেমন নতুন হ্যাঁ করে খুঁজতে কালকে আবার হয়। নতুন করে খুঁজতে হয়, এটা জি, মানে খেয়ে হারিয়ে যায় আর কি। মানে আমার সার্বিকভাবে আমার এটা নিয়ে আমার মনে হয় রীতিমতো মানে প্রথমবারের মানে আয়োজন, প্রথমবারের চেষ্টা তো, গতবার দ্বিতীয়বারের পরিসরের চেষ্টা হলো, সত্যি কথা। আগামীবার নিশ্চয়ই এই জায়গাটা খেয়াল রাখবে। আর একটা জিনিস মানে স্টল বরাদ্দ দেওয়ার পর অনেক কিছু হয় সেটা আমরা জানি, সেই জায়গাগুলো যদি একটু আরেকটা কঠোর ভাবে জিনিস- দেখা যায়। কিন্তু যারা মেলায় গিয়েছেন এই যে কাল মানে আমরা যদি বলি 21শে ফেব্রুয়ারির দিন যারা মেলায় গিয়েছেন, শুক্রবার দিন বা মেলায়, বসন্ত ভালোবাসা দিবসে যারা মেলায় গিয়েছেন, আগের বিড়ম্বনার মুখোমুখি হতে হয়, হতে তাই না? হয়নি। শেষের দিকে আসার কারণে বলা যে প্রকাশকদের দায়িত্ব আছে যে নতুন থেকে পরিচয় করে দেওয়া। অবশ্যই, অবশ্যই। একসময় হুমায়ুন আহমেদ স্যারকে এভাবেই পরিচয় করে দেওয়া হয়েছিল, যে নতুন লেখক আছে তাদেরকে পরিচয় করার দায়িত্ব কিন্তু প্রকাশকদের, পাশাপাশি তানিম কবিরদের মতো যারা বিভিন্ন পাতার দায়িত্বে আছে সংবাদ পত্রিকা এবং এগুলো অনলাইনে। কাজ করা। তোমাদের দুজনকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন সময় সংলাপের সঙ্গে এতক্ষণ, আপনাদেরকে ধন্যবাদ জেনে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।